গাজা সিটি দখল অভিযানে দ্বিতীয় ধাপ শুরু নেতানিয়াহু বাহিনীর, একদিনে নিহত ৭০। উপত্যকায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। বিদেশি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তনের ঘোষণা ভারতের। প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে যাওয়া অমুসলিমরা পাবেন নাগরিকত্ব। নতুন সিদ্ধান্তে বিতর্ক কমবে, মত বিশ্লেষকের। যুক্তরাষ্ট্র আর পশ্চিমা হুমকি ধামকির মধ্যেও ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে ইরান। আইএইএ এর গোপন প্রতিবেদন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায় ব্রিটেন। এবং পর্তুগালের লিসবনে লাইনচ্যুত হয়ে ভবনে আঘাত করল ট্রাম্প। অন্তত 15 জন নিহত, আহত 18। প্রাণহানি বাড়ার শঙ্কা। হতাহতদের বেশিরভাগই পর্যটক, ধারণা কর্তৃপক্ষের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গাজা সিটি দখলে নিতে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করেছে দখলদার বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। চলমান হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭০ ফিলিস্তিনির। হামাস সব জিম্মিকে মুক্তি দিলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তারা গাজায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে, যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে। তবে হামাসের বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে তেল আবিবে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহতের তালিকা দীর্ঘ হচ্ছে, বাড়ছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। স্থানীয় হাসপাতাল সূত্র বলছে, উপত্যকায় গত একদিনের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলে খাবার সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ইসরায়েলের সেনাপ্রধান নিশ্চিত করেছেন, গাজা সিটি দখলের দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 14 থেকে 31 আগস্টের মধ্যে গাজায় 82,000-এর বেশি মানুষকে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর অবস্থার সঙ্গে সঙ্গে আবর্জনা, উচ্চ তাপমাত্রা ও কীটপতঙ্গ বাড়ছে। শিশুদের মধ্যে চর্মরোগ এবং খাদ্য ঘাটতির কারণে অপুষ্টির ঘটনা বেড়েই চলেছে। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা গাজায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে, যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে। টেকনোক্র্যাটদের দিয়ে এই প্রশাসন পরিচালিত হবে বলে জানায় সংগঠনটি। হামাস আরও বলেছে, যুদ্ধ শেষে সব জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তা কার্যকর হবে। তবে হামাসের এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, তেল আবিবের দেয়া শর্ত মেনে জিম্মিদের মুক্তি দিতে হবে, নয়তো গাজা সিটি ধ্বংস হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং গাজায় যুদ্ধ শেষ হবে। যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তাদের প্রিয়জনদের আর ফেরানো সম্ভব হবে না। তবে বিক্ষোভকারীদের ফ্যাসিবাদী মিলিশিয়া আখ্যা দিয়ে তাদের কড়া সমালোচনা করেছেন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, তাকে ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। অন্যদিকে ইয়েমেনের সানায় হামলার জবাবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। হামলার পর সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল বিমান ওঠানামা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানে গ্রেনেড হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় টহল কার্যক্রম ও রাস্তা পরিষ্কারের সময় ইসরায়েলি ড্রোন সরাসরি শান্তিরক্ষীদের কাছে অন্তত 4টি গ্রেনেড ফেলে দেয়, যা তাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। পরে এক বিবৃতিতে ইউনিফিল জানায়, এসব গ্রেনেড অন্তত 100 মিটারের মধ্যে থাকা জাতিসংঘের কর্মী ও যানবাহনের ক্ষতি করতে পারে। তবে এ বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বৈঠকের জন্য যুদ্ধবন্ধের সিদ্ধান্তে পৌঁছানোর মতো পরিস্থিতি থাকতে হবে। একই সঙ্গে 2022 সালে শান্তি প্রক্রিয়ার ব্যর্থতার জন্য পশ্চিমাদের দায়ী করেন পুতিন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইস্যুতে শীঘ্রই ফের আলোচনা করবেন পুতিনের সঙ্গে। এদিকে ইউক্রেন জুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত 9 জন।
যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা শুরু করলেও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট বৈঠক করতে চান না এমন দাবি করে আসছিল বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনে অনুষ্ঠিত প্যারেডের পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলামেলা কথা বলেন পুতিন। জানান জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব। তিনি বলেন, বৈঠক যদি পরিকল্পনা মাফিক ফলাফল দিতে সক্ষম হয় তবে তা অনুষ্ঠিত হবে, নয়তো সামরিক বিকল্পই প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে পুতিন আরও জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা ব্যাহত না করেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার দাবি, যুদ্ধ শুধু ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য নয়, বরং সেখানে বসবাসকারীদের মানবাধিকার, ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য চলছে। পুতিন কূটনীতিকদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, ২০২২ সালে মস্কো কিয়েভকে অনুরোধ করেছিল ডনবাসের জনগণের চাওয়া অনুযায়ী সেনা প্রত্যাহার করতে। এতে সংঘাত শিগগিরই শেষ হতো, তবে পশ্চিমাদের চাপে ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইস্যুতে তিনি রুশ প্রেসিডেন্টকে নতুন কোনো বার্তা পাঠাচ্ছেন না। তার মতে, পুতিন জানেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। তবে শিগগিরই আবারও পুতিনের সঙ্গে আলাপ করবেন বলেও জানান ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সাহসী অবদানের জন্য কিম জং উনকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় মস্কো পিয়ংইয়ং সামরিক সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। প্রয়োজনে মস্কোর জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে পিয়ংইয়ং বলে মন্তব্য করেন কিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজের আয়োজন করে চীন। অনুষ্ঠানে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে আরেক আকর্ষণীয় বিষয়। একই ফ্রেমে ধরা পড়েন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ শেষে একান্ত বৈঠকে মিলিত হন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। বৈঠকে পুতিন প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের। পুতিন সরাসরি স্বীকার করেছেন যে ইউক্রেনের সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে লড়াই করছে। উত্তরে কিম জং উন জানান, মস্কোর সঙ্গে গত বছরের কৌশলগত চুক্তির পর থেকে দুই দেশের সামরিক সহযোগিতা আরো গভীর হয়েছে। প্রয়োজনে মস্কোর জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে উত্তর কোরীয় সেনা ও অস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা বেড়েছে। বিনিময়ে পিয়ংইয়ং পাচ্ছে উন্নত রুশ প্রযুক্তি, বিশেষ করে স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র নির্দেশনা ব্যবস্থার সহায়তা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ইউরেনিয়াম নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদন বলছে, তেহরান গত কয়েক মাসে ৩২ কেজির বেশি ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে দ্রুত সমঝোতায় যেতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি। এ বিষয়ে ভিয়েনা ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে পশ্চিমা কয়েকটি দেশের তোড়জোড় নিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার পর থেকে দেশটিতে মজুদ থাকা ইউরেনিয়ামের বিষয়ে দেখা দেয় ধোঁয়াশা। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর এক গোপন প্রতিবেদন বলছে, ইরান নতুন করে ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার আগের দিন পর্যন্ত ইরানের কাছে 440.9 কেজির ইউরেনিয়াম ছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ইরান নতুন করে 32.3 কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে।
গত ১৩ জুনের পর থেকে ইরান তাদের কোনো পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশাধিকার দেয়নি IAEA-কে। ২ মাসেরও বেশি সময় ধরে দেশটির ইউরেনিয়ামের মজুদ সরাসরি যাচাই করা সম্ভব হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, এ বিষয়ে দ্রুত সমঝোতার ভিত্তিতে পদক্ষেপ না নিলে জল্পনা কল্পনার জন্ম দেবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভিয়েনায় আগামী কয়েকদিনের মধ্যে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক হতে পারে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে কয়েকটি পশ্চিমা দেশের তোড়জোড়ের মধ্যেই পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তেহরান। এ বিষয়ে যুক্তরাজ্য ও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা ফোনালাপ করেছেন। আলোচনায় স্ন্যাপব্যাক মেকানিজম নিয়ে কথা হয় তাদের। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের বিদেশি নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এবার প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের নতুন সিদ্ধান্তে আগের বিতর্ক থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে পাসপোর্ট নিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশ থেকে বিতরণ করবে না প্রশাসন। তারা যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তবে সেটিও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বুধবারই দেশটির গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। এতে নতুন করে সৃষ্টি হয় আলোচনা। এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হয় ২০১৯ সালের ১২ ডিসেম্বর। কিন্তু সেই আইনের নানা ধারা উপধারা বিশ্লেষণ শেষে ২০২৪ সালের মার্চ মাসে আইনটি চূড়ান্ত করে বাস্তবায়নের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বিহারের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যা ৬৫ লাখের বেশি। এতে তোপের মুখে পড়ে মোদী সরকার। ভোটার তালিকার নিবিড় সংশোধনী কর্মসূচিতে ১৯৮৭ সাল থেকে ২০০৪ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তির বাবা মায়ের জন্মসনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মতো রাজ্যগুলোতে প্রতিবেশী দেশ থেকে প্রবেশ করা অমুসলিমরা চরম আতঙ্কে পড়েন, যারা সেই সময়ের পরে নানা কারণে ভারতে বসবাস শুরু করেছিলেন। এই ইস্যুতে বিজেপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলেই কেন্দ্রীয় সরকার নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে মনে করছেন অনেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, ৫ জনের প্রাণহানি। দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, বাড়িঘর পুড়ে ছাই। পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত ১৮ জনের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার স্থানীয় সময় বিকেলে গ্লোরিয়া এলিভেটর নামে ট্রামটি লাইনচ্যুত হয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বুধবার স্থানীয় সময় বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। দেশটিতে পর্যটকদের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী ট্রাম এলিভাদর দ্য গ্লোরিয়া লাইনচ্যুত হয়ে আঘাত হানে পাশের একটি ভবনে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ৪৩ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রামটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা। ভয়াবহ এই ট্রাম দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আহতদের উদ্ধার করে লিসবনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেভেলু ডি সাউজা। সেই সাথে জরুরি ভিত্তিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দেন তিনি। ১৮৭৩ সালে পর্তুগালের রাজধানী লিসবনের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ ট্রাম। পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় এ বাহন। তবে ট্রামের দীর্ঘ সময়ের ইতিহাসে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি বলে জানায় সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।
ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নিজেদের শক্তি তুলে ধরল চীন। প্রদর্শিত হলো সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ট্যাঙ্ক, যা চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার প্রতীক। একে একে প্রদর্শিত হয় সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে প্রদর্শিত হলো ভিক্টরি ডে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে সামরিক কুচকাওয়াজ। কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রকাশ করা হলো চীনের পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড, যেগুলো স্থল, সমুদ্র ও আকাশ থেকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখে। এর মধ্যে ছিল দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র জিংলেই-1, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য জুলাং 3, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আর স্থলভিত্তিক ডংফেন 61 ও ডংফেন 31। তবে প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবথেকে আলোচনায় রয়েছে জিজে স্টেলথ ড্রোন। আরও প্রদর্শিত হয় একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইংজি-19, ইংজি-17, ইংজি-20 ছাড়াও ছিল ইংজি-21, ডংফেং 17 এবং ডংফিং 26D, যেগুলোকে সব আবহাওয়ায় যুদ্ধক্ষম বলেও বর্ণনা করে চীনা গণমাধ্যম। এর পাশাপাশি দেখানো হয় ক্রুজ মিসাইল চ্যাংজিয়ান 20A, ইংজি-18C ও চ্যাংজিয়ান 1000। সাজোয়া ট্যাঙ্ক, অ্যান্টি ড্রোন সিস্টেম, ডুবোযান, নৌবাহিনীর যুদ্ধজাহাজবাহী যান এবং মেডিক ট্রাকও ছিল ভিক্টরিডের শোভাযাত্রায়। সর্বাধুনিক লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা LY-1 এবং অ্যান্টি সাবমেরিন টর্পেডো প্রদর্শনীর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে চীন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীন সফরে মেয়ে কিম জু-একে সঙ্গে নেয় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে বাবার পাশে দেখা গেছে তাকে। এতে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বে কিম পরিবারের উত্তরসূরির আগমনের ইঙ্গিত আরও জোরালো হলো। উত্তর কোরিয়ার মসনদের রহস্যময় উত্তরসূরি আবারও আলোচনায়। এবার চীন সফরে প্রথমবারের মতো কন্যা জু-একে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বেইজিংয়ে আর্মার ট্রেন থেকে নামার সময় বাবার ঠিক পেছনেই দেখা গেছে তাকে। জাপানের আত্মসমর্পণের স্মরণে চীনের আয়োজিত বিশাল সামরিক প্যারেডে অংশ নেন কিম। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে ডেনিস রডম্যানের মাধ্যমে 2013 সালে যে শিশুর পরিচয় জানা গিয়েছিল তিনিই কিমের এই কন্যা জু-এ। উত্তর কোরিয়া তার বয়স কিংবা নাম কখনো প্রকাশ করেনি। তবে এবার রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক সফরে উপস্থিতি উত্তরাধিকারের প্রশিক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ইয়াং মুজিন বলেন, জু-এর উপস্থিতি শুধু প্রতীকী নয়, বরং বেইজিংয়ের অনুমোদনের প্রতিফলনও বটে। দুই দেশের বন্ধুত্ব যে প্রজন্মান্তরেও বহমান থাকবে, চীন সেদিকেই বার্তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কিমের পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া যাচাইয়ের কৌশলও হতে পারে। উত্তর কোরিয়ায় সাধারণত 20 বছরের বেশি বয়স এবং আনুষ্ঠানিক পদবীর পরেই উত্তরসূরি ঘোষণা করা হয়। জুয়ে এখনও সে বয়সে পৌঁছাননি, তবুও আসছে জানুয়ারির পার্টি কংগ্রেসে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন তার এবারের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিতে পেরেছেন। তবে তার এই সফরে কড়া সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের চীন সফর বিভিন্ন কারণে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে এই সফরের মাধ্যমে ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন নরেন্দ্র মোদী। সাংহাই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী বলেছেন, ভারত ও চীনের পারস্পরিক সহযোগিতা সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনবে। 700 কোটি মানুষের পৃথিবীর 280 কোটি বসবাস করে এই দুই দেশে। আর শি বলেছেন, বিশ্ব আজ একটি রূপান্তরের পথে। এশিয়ার ড্রাগনার হাতে একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर
গত 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ভারত ও চীনের মধ্যকার সরাসরি বিমান পরিষেবা অচিরেই চালু হতে যাচ্ছে বলে উভয় পক্ষ জানিয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা নিয়েও একটি চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদি। এছাড়া সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন তিনি। সে সময় একান্ত গোপনীয় আলোচনা সেরেছেন দুই রাষ্ট্রপ্রধান। कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं। আন্তর্জাতিক বিশ্লেষকরা আগে থেকেই ধারণা করেছিলেন ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় ভারত এখন চাইবে চীন ও রাশিয়ার কাছাকাছি যেতে। সাংহাই সম্মেলনের দ্বিতীয় দিনে দেখা গেছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং তিনজনে খোশ গল্প করছেন। তিন বিশ্বনেতার মধ্যে করমর্দন, আলিঙ্গন ও হাসি রসিকতা বিনিময়ের মাধ্যমে সে সময় তিয়ানজিন এক বিরল অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের শত্রু চীনকে এখন নিজের বন্ধু ভাবতে শুরু করেছে ভারত। এদিকে মোদির চীন সফরে সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছে দলের মুখপাত্র জয়রাম রমেশ। এই সফরে মোদির ভূমিকা দেশ বিরোধী বলেও দাবি করেছে দলটি। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। এদিকে জাতিগত সংঘাতে 2 বছরের বেশি সময় পর অবশেষে মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে টু লিটল টু লেট বলে অভিহিত করেছে বিরোধী কংগ্রেস। মণিপুরের সংঘাতে 250-র বেশি প্রাণহানি ও লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরও চুপ থাকায় সমালোচনার মুখে পড়েন মোদী। 2023 সালের মে মাসে মণিপুরে বিশেষ মর্যাদা দেয়াকে কেন্দ্র করে সহিংসতায় জড়ায় মেইতেই ও কুকি সম্প্রদায়। দীর্ঘদিন ধরে চলা জাতিগত সংঘাতে 250-র বেশি মানুষ নিহত হন। গৃহহীন হয়ে পড়েন প্রায় 60,000 মানুষ। সহিংসতা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের ওপর। রাজ্যটিতে সফর না করায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে 850 দিন পর মণিপুরে যাচ্ছেন মোদী। আগামী সপ্তাহে তার সম্ভাব্য সফরের খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। জনসভার পাশাপাশি তার শরণার্থী শিবিরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে মণিপুরের দীর্ঘদিনের সহিংসতা অবসানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। যদিও প্রশ্ন উঠেছে এত দেরিতে কেন এই সফর। বিরোধী কংগ্রেসের দাবি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সমালোচনার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করলেও দায় এড়াতে পারেনি দলটি। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে কুকি গোষ্ঠীর সঙ্গে নতুন সাসপেনশন অফ অপারেশনস চুক্তি। মণিপুরে আলাদা প্রশাসন চায় কুকি। এছাড়াও বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্দিষ্ট এলাকায় অস্ত্র রাখা এবং সরকার তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর কথা আছে চুক্তিতে। এতে তীব্র আপত্তি জানিয়েছে মেইতেই সম্প্রদায়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে চীনকে কড়া বার্তা। ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় শক্তি প্রদর্শন। 13টি দেশের হাজারো সেনার নৌ ও স্থল অভিযান অনুশীলন। ভয়াবহ বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। এর মধ্যেই 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উত্তরাখণ্ড আর পাঞ্জাবে বন্যায় ডুবেছে নদী তীরবর্তী গ্রাম। ভূমিধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশে। এমনকি রাজধানী নয়াদিল্লির নদী তীরবর্তী এলাকা থেকে 10,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। জম্মু কাশ্মীরের আখনুর এলাকায় চেনাব নদীর পানি বেড়ে ডুবেছে বাড়িঘর ও রাস্তাঘাট সহ স্থানীয় মন্দির। প্লাবিত হয়েছে গ্রামের নিচু অঞ্চল। তলিয়ে গেছে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি। বাসিন্দারা জানান এমন ভয়াবহ বন্যা আগে দেখেননি তারা। আমি এখানে 22 বছর ধরে বাস করছি, কিন্তু কখনোই পানি এতটা বাড়তে দেখিনি। এর আগে পানি কখনো মন্দিরে ঢোকেনি, কিন্তু এখন মন্দিরও প্লাবিত। পানির স্তর ক্রমেই বাড়ছে এবং নিচু এলাকার গ্রামগুলো তলিয়ে যাচ্ছে। রাজ্যটির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানায় গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছে তারা। হরিয়ানার আম্বালায়ও ডুবেছে বন্যার পানিতে। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় ডুবে গেছে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, আলমারি। জলাবদ্ধতার মাঝেই দিন পার করছেন বাসিন্দারা।
হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। এতে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই অবস্থা বিরাজ করছে দেশটির রাজধানী নয়াদিল্লিতেও। স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তার স্বার্থে নদী তীরবর্তী এলাকা থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। নাদিম মারজান, সময় সংবাদ। দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। মঙ্গলবার অঙ্গরাজ্যটির হাইওয়ে সংলগ্ন চাইনিজ ক্যাম্প টাউনে আগুনের সূত্রপাত ঘটে, যা বুধবার নাগাদ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে 10 বর্গ মাইলের বেশি এলাকায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। এ পর্যন্ত অন্তত 5টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। তবে নিয়ন্ত্রণে উড়োজাহাজে করে পানি ছিটানো সহ বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন বলে জানিয়েছে তারা। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার মানুষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। ধ্বংসস্তূপে এখনও আটকে থাকা পরিবারগুলো এখনও বেঁচে আছেন একটুখানি সহায়তার আশায়। ধসে পড়া ঘরবাড়ি, ধ্বংসস্তূপের মাঝে এখনও কাঠের খুঁটি আর ভাঙা পাথর খুঁজছেন গৃহহীন মানুষেরা। চলতি সপ্তাহে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মধ্যমাত্রার ভূমিকম্পে বসতভিটা সব হারিয়ে তারা এখন নিঃস্ব। বেঁচে যাওয়া কিছু জিনিসপত্র নিয়ে খোলা আকাশের নিচে বসে আছে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষ। রোববার স্থানীয় সময় মধ্যরাতের ভূকম্পনে মুহূর্তেই ধসে পড়ে হাজারো ঘরবাড়ি। পাহাড়ি এলাকায় রাতারাতি ভেঙে যায় জীবন জীবিকার সব বন্ধন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবেতরভাবে বেঁচে থাকা স্থানীয়রা জানান, ঘরে যা ছিল সবকিছু চাপা পড়েছে ভাঙা দেয়ালের নিচে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, ঘরবাড়ি ভেঙে পড়েছে, খাবারও নেই। এখন শুধু গায়ে থাকা কাপড়টাই আমাদের সম্পদ। রেড ক্রস ও ইউনিসেফের কর্মীরা দুর্গম গ্রামে পৌঁছাতে শুরু করেছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা। এই অবস্থায় আহতদের চিকিৎসা, ক্ষুধার্তদের খাদ্য ও গৃহহীনদের আশ্রয় নিশ্চিত করাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পশ্চিম সুদানে ভয়াবহ ভূমিধসের ঘটনায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এই ঘটনায় স্থানীয় আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী সুদান লিবারেশন আর্মি। তারসিন গ্রামে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। এদিকে জাতিসংঘ বলছে, স্থানীয়রা 1000 জনের মৃত্যুর কথা বললেও প্রকৃত সংখ্যা অনেক কম হতে পারে, যা যাচাইয়ে শীঘ্রই আন্তঃসংস্থার মূল্যায়ন শুরু হবে। থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফুমথাম। স্থানীয় সময় বুধবার জমা দেয় প্রস্তাব রাজ পরিবারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি সংসদীয় ভোটের প্রত্যাশায় ভুমজাই থাই পার্টির এক নেতাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা শর্ত দিয়েছে যে বর্তমান পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন আয়োজন করলে তবেই তারা প্রতিদ্বন্দ্বী দলকে সমর্থন করবে। তাদের দাবি, শুক্রবার নাগাদ নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে পার্লামেন্টারি নির্বাচন হতে পারে। এ অবস্থায় ফেউ থাই পার্টির ফিরে আসা আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় পিপলস পার্টি। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 377 বাংলাদেশি সহ 770 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বুকিত বিন্তাংয়ে এক বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এক বিশাল আস্তানা ঘুরিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোট 2445 জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে 1600 জন বিদেশি এবং 845 জন স্থানীয় নাগরিক। এর মধ্যে বিভিন্ন অপরাধে 770 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওসমান জানান, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা আটক এড়াতে নানা কৌশল অবলম্বন করে।
আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি ছাড়াও ২৩৫ জন মিয়ানমার, ১৭ জন ইন্দোনেশীয়, ৭২ জন নেপালি, ৫৮ জন ভারতীয় এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে প্রবাসীরা মালয়েশিয়াতে খুবই আতঙ্কের মধ্যে আছে, যাকে যেখানে যেভাবে পাচ্ছে দৌড়ে নিয়ে যাচ্ছে, বৈধ অবৈধ কোনো কিছুই দেখতেছে না। আটককৃতদের প্রাথমিক যাচাই বাছাইয়ের পর পুত্রজায়ার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের বেড়ানাং এবং লেগ্যাং ডিটেনশন ডিপোতে রাখা হবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার হওয়ার পর থেকেই প্রবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুকিত বিন্তাংয়ে অবৈধ অভিবাসীদের আটকের ঘটনায় সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এমত অবস্থায় বৈধ কাগজপত্রহীন প্রবাসীরা একদিকে যেমন নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে তেমনি তাদের পরিবারও রয়েছে দুশ্চিন্তায়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা সিটি দখলে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু। নেতানিয়াহু বাহিনীর একদিনে নিহত ৭০। উপত্যকায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। বিদেশি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তনের ঘোষণা ভারতের। প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে যাওয়া অমুসলিমরা পাবেন নাগরিকত্ব। নতুন সিদ্ধান্তে বিতর্ক কমবে, মত বিশ্লেষকের। এবং পর্তুগালের লিসবনে লাইনচ্যুত হয়ে ভবনে আঘাত করল ট্রাম্প। অন্তত ১৫ জন নিহত, আহত ১৮। প্রাণহানি বাড়ার শঙ্কা। হতাহতদের বেশিরভাগই পর্যটক, ধারণা কর্তৃপক্ষের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।